সবাই বলেছিলেন যে এইরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে যখন তিনি ডেকেছেন এবং তার ভাষায় তিনি উৎকণ্ঠিত, সেই কারণে তিনি ডেকেছেন। একে তো গোপালগঞ্জে একটা এনসিপির যে পূর্ব নির্ধারিত সমাবেশে এইভাবে হামলা হলো এবং সেটা যে পতিত ফ্যাসিস্ট শক্তি সাথে যুক্ত লোকেরা করেছে সেটা সহজে অনুমেয়। এই জুলাই মাসে এসে তারা এইভাবে একটা হামলা করতে পারবে, এত বড় ঘটনা ঘটিয়ে ফেলতে পারবে, সেটা নিয়ে তিনি উৎকণ্ঠিত। কিংবা একই সাথে বিমান বিধ্বস্তের ঘটনা, এতগুলো শিশু সহ ছাত্র, শিক্ষার্থী, শিক্ষক, তাদের নিহত হওয়া, আহত হওয়া, আবার সচিবালয়ে ছাত্রদের ঢুকে পড়া, সব মিলিয়ে তিনি উৎকণ্ঠিত। রাজনৈতিক দলগুলোর সাথে তিনি আলোচনা করছেন। এখানে একটা জিনিসের আমি ঠিক যদি বুঝে থাকি, উনি বলতে চেয়েছেন যে বর্তমান সরকার ঠিক যথেষ্ট সহযোগিতা পাচ্ছে না। আমি ডিফার করি, আমি বরং উল্টো দিক থেকে বলবো যে সরকার যথেষ্ট পরিমাণে সহযোগিতা নেয়ার জন্য ঠিক আয়োজনটা করছেন কিনা, চেষ্টা করছেন কিনা, সেটাও একটা প্রশ্ন তোলা যায়। কারণ আজকে মাননীয় প্রধান উপদেষ্টাকে আমরা এটা স্মরণ করিয়ে দিয়েছিলাম যে 13ই আগস্ট আমরা কতগুলো বিষয় আপনার সাথে আলাপ করেছিলাম। এক তো হচ্ছে যে তাদের আশু কতগুলো কর্তব্য আছে যেগুলো বলতে পারেন যে এখনও বেশ প্রশ্নের মুখে। আমাদের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া, তাদের পরিবারের দায়িত্ব গ্রহণ করা, আহতদের চিকিৎসা এবং তাদের জীবনের দায়িত্ব নেওয়া, এইগুলো তো ধরেন না তালিকা, না মর্যাদা, না এখন পর্যন্ত আহতদের ক্ষোভ, সবই বিরাজমান। ভেরি আনফর্চুনেট। তাদের একটা আশু কর্তব্য ছিল আইন শৃঙ্খলা এবং জনগণের নিরাপত্তা। সেটা যেভাবে মব জাস্টিফাইড হয়েছে অথবা মবকে নিয়ন্ত্রণ করা যায়নি, সেটা এখন নানান রূপ নিচ্ছে। তো সেইটার বিষয়ে সরকারের একটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা এবং তার এক্সিকিউশনের সমস্যা। অর্থনীতির ক্ষেত্রে বরং সরকারের কিছু কিছু ভূমিকা নিঃসন্দেহে আমরা তার সাধুবাদ দিব। যদিও সামগ্রিকভাবে অর্থনীতি বেশ চাপের মুখে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের শুল্ক ট্যারিফ আরোপ করা হয়েছে, সেটাও একটা নানাভাবে আমাদের চাপে রেখেছে। আমরা যথার্থভাবে মোকাবেলা করতে পেরেছি এই দাবি করতে পারবে না সরকার। অন্যদিকে তাদের দীর্ঘমেয়াদী যে কাজ ছিল বিচার, সংস্কার এবং নির্বাচন, সেই ক্ষেত্রে বরং তাদের অগ্রগতি অনেক ভালো। বিচারের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু এটা আরও দৃশ্যমান হওয়া দরকার, ত্বরান্বিত হওয়া দরকার। প্রয়োজনে আরও অনেকগুলো ট্রাইব্যুনাল করা দরকার। মানুষ কিন্তু বিচার দেখতে চায় এবং শহীদ পরিবারগুলো বিচার ছাড়াই দেশে একটা মনে হচ্ছে নির্বাচন ইত্যাদি, এগুলো তাদের জন্য বেশ কষ্টকর অনুভূতি হয়। এগুলো তারা বলেন, এটাকে হয়তো সঠিকভাবে ভুলভাবে যেভাবে বলেন, তাদের ইমোশনের গুরুত্ব আছে। সংস্কারের দিক থেকে আজকে একটা ঐতিহাসিক দিন, যেমন আরও কয়েকটি ঐতিহাসিক নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে নির্বাচন কমিশন বলতে পারেন যে নিজের কথা একটু বলি। গত 2015 সাল থেকে প্রায় এককভাবে রাজনৈতিক দলের পক্ষ থেকে সাংবিধানিক পদগুলোতে একটা সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ, সরকার, বিরোধী দল এবং বিচার বিভাগের প্রতিনিধিদের সমন্বয়ে, এর জন্য আমরা কথা বলেছি, লড়াই করেছি দলগতভাবে। সেটা আমরা গণতন্ত্র মঞ্চে এনে দাঁড় করাতে পেরেছি। আমরা অন্যান্য যখন জোটে কাজ করেছি এবং সর্বশেষ 31 দফাতেও এটা আমরা অনেক লড়াই করেছি, যদিও পুরোপুরি ঐকমত্য আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। কিন্তু এইবারে এসে অন্ততপক্ষে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক পদে আজকে 5 সদস্য বিশিষ্ট যে সাংবিধানিক কমিটি নিয়োগ দেবে, যেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দল থেকে আসবেন এবং চিফ জাস্টিস অ্যাপিলেট বিভাগের একজন বিচারপতিকে মনোনীত করবেন। 5 জনের কমিটি নির্বাচন কমিশন নাম ঠিক করবেন, প্রতি পদের বিপরীতে একজন, এবং তাদেরকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। ফলে রাষ্ট্রপতির এখানে আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছাড়া তেমন কোনো ভূমিকা থাকছে না। সো এটা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামো তৈরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। তো এই যে 5 তারিখের মধ্যে আশা করি, মানে জুলাইয়ের মধ্যেই আশা করা হচ্ছে, 5 তারিখের মধ্যে অবশ্যই আমরা আশা করি যে একটা ন্যূনতম জাতীয় সনদ তৈরি হবে, যেখানে আমরা ঐকমত্য আছি, যেগুলো যে দলই জয়লাভ করুক তারা বাস্তবায়ন করবে। অন্যদিকে যেগুলো বিষয়ে দ্বিমত থাকবে সেটা নির্বাচনের মধ্যে দিয়ে মীমাংসা হবে জনগণের কাছে। তো এইটার একটা অগ্রগতি আছে।
এমনকি নির্বাচনের প্রশ্নেও সরকার ইতিমধ্যে ইঙ্গিত দিয়ে দিয়েছে। আশা করা যায় 5 তারিখে কিংবা খুব অল্প সময়ের মধ্যেই আমরা নির্বাচনের তারিখ আরও সুনির্দিষ্টভাবে পাব। সেটাও দরকারি, কেননা এই সংস্কারটা সম্পন্ন করার জন্য নির্বাচন দরকার। সরকারের সেদিক থেকে একটা অগ্রগতি আছে। কিন্তু একটা বিষয়ে সরকারকে আমরা শুরু থেকে বলেছিলাম যে আপনাদের সমর্থন ভিত্তিকে, উনি একটা আওয়ামী লীগের রেফারেন্স টানছিলেন কিংবা যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের রেফারেন্স, তার তো নিজের একটা পার্টি থাকে, ফলে তার তো বাকিরা সব তার অপোনেন্ট, ফলে তার সাথে তার আলোচনা করে। কিন্তু এই সরকারের যারা সমর্থনকারী তারাই কিন্তু তার সমর্থন ভিত্তি, একদিকে জনগণ, অন্যদিকে জনগণের প্রতিনিধিত্বকারী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিগুলো, তারা তাকে সমর্থন দিয়েছে, তারাই তার ভিত্তি। ফলে তাদের সাথে একটা নিয়মিত যোগাযোগের ভিত্তিতে কিন্তু এই সরকারটা রাষ্ট্র পরিচালনা করা উচিত। কারণ এই 26 জন মানুষ কিসের ভিত্তিতে পুরো জিনিসটাকে চালাবেন? যখন পিপলের উইল, পলিটিক্যাল পার্টির মানে কনসেন্ট একটা জায়গাতে থাকে, তখন সরকার একটা নীতি, নতুন নীতি গ্রহণ করলে কিংবা সেটা কার্যকর করতে গেলে সে অনেক বেশি শক্তির সাথে সেটা করতে পারে। আমরা বলেছিলাম ন্যাশনাল পলিটিক্যাল কাউন্সিল গঠন করেন, জাতীয় রাজনৈতিক একটা কাউন্সিল কিংবা পরিষদ গঠন করেন, যেখানে সরকার নিয়মিতভাবেই রাজনৈতিক দলগুলোর সাথে বসবে। কিন্তু সেই জায়গাটাতে না করার ফলে যখন একটা ক্রাইসিস মোমেন্ট হচ্ছে তখন তারা ডাকছেন, আমরা 2 মিনিট 3 মিনিট করে বলার সময় পাচ্ছি। এটা সরকারকে কিছুটা পরামর্শ সহযোগিতা যে দিচ্ছে না তা না, কিন্তু সরকারের শক্তি, যেমন ধরুন প্রশাসন কাজ করে না, পুলিশ কাজ করে না, অমুক সহযোগিতা করছে না, তমুক আমরা ব্যর্থ হচ্ছি, এগুলো বাস্তব না, আমি তা বলছি না। এই বাস্তবতা দূর করার ক্ষেত্রে সরকার যখনই চায় আপনারা ডাকেন বা আপনারা যান, এই ডাকার প্রক্রিয়া নিয়ে অনেক সময় কথা ওঠে। এই উঠেছে, আমি হয়তো লম্বা হয়ে যাবে বলে বলছি না, যে আজকে পরের স্টেপে পরের পর্বে বলবো যে ডাকার প্রক্রিয়া নিয়ে যথেষ্ট পরিমাণ আপত্তি। আজকে তো রীতিমতো ক্ষোভ উদ্গীরণ হয়েছে, মানে ব্যক্তিগতভাবে এই ধরনের ক্ষোভ আমি একটু কম প্রকাশ করি, কিন্তু আমি মনে করি যে ক্ষোভটার ন্যায্যতা আছে। যেটা জায়গাতে মানে বলবো যে প্রতিষ্ঠানগুলো, আমরা রাষ্ট্র নিয়ে আগে ভাবি, দেশ নিয়ে ভাবি, আমাদের প্রতিষ্ঠানগুলো কাজ করছে না। এত বড় একটা বিমান বিধ্বস্তের ঘটনা ঘটলো, হ্যাঁ, এটা আমরা খুঁজতে পারি যে এর পেছনে কোনো গাফিলতি ছিল কিনা, কোনো ধরনের ত্রুটি ছিল কিনা, দায়িত্ব অবহেলা ছিল কিনা, এইসব বিষয় নিশ্চয়ই তদন্ত হওয়া দরকার। কিন্তু একটা বিধ্বস্ত ঘটনা তো কেউ ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে ফেলেনি। এইটা যে ঘটলো এবং আনইউজুয়ালি ঘটলো, মানে সড়কের অ্যাক্সিডেন্ট, মানে যেটা সড়ক ঘটনা ঘটে সেটা একরকম, বিমান তো আর প্রতিদিন এইভাবে ঘটে না। সেটা একটা জায়গায় গেল, স্কুলে গেল, এতগুলো বাচ্চা, এতগুলো মানে পরিবারের আজকে হাহাকার। এখন ধরেন অনেকগুলো যে মানে কি বলা যায়, খুব প্রাথমিক স্তরের যে মানে ধরুন একটা বিরাট কনফিউশন, মৃতের সংখ্যা ইত্যাদি। আচ্ছা, ওখানে কেউ গায়েব হওয়া কিন্তু খুব কঠিন, কারণ স্কুলের সমস্ত ছাত্রদের তালিকা আছে এবং ইত্যাদি। কিন্তু একটা ইনফরমেশন সেন্টার কিন্তু খোলা যেত। এবং আজকে উপদেষ্টা একজন বলছেন বিশেষ সহকারী, আর মানে সংখ্যা নিয়ে যে থেকে এক ধরনের মৃতের সংখ্যা বলা হচ্ছে, একই ধরনের মানে ইয়াতে একটা তথ্য কেন্দ্র থাকা দরকার ছিল। সেই তথ্য কেন্দ্র থেকে পরিষ্কার করে বক্তব্য দেওয়া দরকার ছিল, এবং সকলের কোয়ারি, কে কোথায় আছে না আছে সেই সব বিষয়ে যাতে মানুষ হয়রানি ছাড়া, দৌড়াদৌড়ি করা ছাড়া একটা জায়গায় যেতে পারে। সবাই অস্থির, সবাই অত্যন্ত উদ্বিগ্ন, সবাই দিশেহারা। কাজেই দৌড়াদৌড়ি আছে, এটা আমরা বাস্তব মানি, কিন্তু সরকারের তো অনেক প্রতিষ্ঠান, তার তো কাজ করার ক্ষেত্রে এইসব, পানির কথা বললেন, সেখানে পানি ওইগুলো ওই সমস্ত মানে কি বলা যায় যে সুযোগ সন্ধানীদের মানে অবিশ্বাস্য সব কর্মকাণ্ড এই দেশে ঘটে, এবং এগুলোর আসলে মানে বেশ ভালো রকম শাস্তি হওয়া উচিত। যাই হোক, আমি অন্য জায়গায় পৌঁছাতে চাচ্ছি। সরকারের এই যে জায়গাগুলোতে কিংবা ছাত্ররা, এখন দুটো জিনিস আছে। এক, সচিবালয়ের মতো জায়গায় ঢুকে পড়তে পারলে এটা তো আমাদের জন্য খুব ভালো কিছু না, কারণ সচিবালয় অনেক একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে যে কোনো ধরনের একটা ঘটনা ঘটলে সেটার অনেক ক্ষয়ক্ষতি হতে পারে। আচ্ছা, কিন্তু মানুষ তো বিক্ষোভ করবে, ছাত্ররা বিক্ষোভ করবে না? তাদের তো যদি বিক্ষোভ তৈরি হয় যে আমাদের পরীক্ষার রাত 3:30টায় কেন আমাদের পিছাতে হবে, তো বিক্ষোভটা করারও একটা সুযোগ থাকতে হবে এবং সেইটা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। দুটো অ্যাসপেক্টই এখানে গুরুত্বপূর্ণ। এখন এই সব প্রশ্নের পেছনে যখন রাজনৈতিক দলগুলো নিয়মিতভাবে সরকারের শক্তি জুগিয়ে যায়, কারণ এই সরকার তো আমাদের প্রতিপক্ষ না, এবং এই সরকার ব্যর্থ হলে আমাদের কারো কোনো লাভ নাই। এই সরকারকে সফল হতে হবে, এবং আমরা একটা গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণ চাই। এটা আমাদের এই মুহূর্তে প্রধান জাতীয় স্বার্থ, এবং সেখানে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটা ওতপ্রোতভাবে জড়িত। এটা
পুরো জিনিসটাকে একটা ভালোভাবে শেষ করা এবং একটা পলিটিক্যাল গভর্নমেন্টের জায়গাতে পৌঁছানো, এইটা আমাদের আজকে অস্তিত্বের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। সাকিব ভাই, আমরা সুতরাং সেই জায়গাতে একটা বিরতি নিতে চাই। সরকারের যে সীমাবদ্ধতা, সেই সীমাবদ্ধতা অনেক ক্ষেত্রে সরকার নিজেই এই সীমাবদ্ধতার জায়গাগুলো দূর করার ক্ষেত্রে যে সহায়তা সে রাজনৈতিক দলগুলো থেকে নিতে পারতো সেটা নেয়নি। প্রশ্ন এবং হচ্ছে আমরা যে- আজকে বলে এসেছি প্রধান উপদেষ্টাকে যে প্রতি মাসে আপনার নিয়মিতভাবে আপনি আগে রাজনৈতিক দলের জন্য সাথে বৈঠক করেন, এবং এই বৈঠক করা আপনার প্রয়োজন, কেননা আপনি যে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চান সেটা কিন্তু শক্তি যোগাবে এই রাজনৈতিক দলগুলোই। কাজেই এবং তিনি একমত হয়েছেন এবং তিনি নির্বাচনকে সামনে রেখে খুব দ্রুত আরও বেশি বৈঠক হবে এটা তিনি বলেছেন। তো নিয়ে শঙ্কায় কেন না, ঐক্য নিয়ে সরকার শঙ্কায় খুব বেশি আছে এরকমটাও বলা যাবে না। আবার ঐক্য নিয়ে যে মানে একটা বাস্তব কিছু অবস্থা তৈরি হয়েছে সেখানে হচ্ছে যে দেখুন, ডেমোক্রেটিক পলিটিক্সে একটা রাজনৈতিক ব্যবস্থার অধীনে রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রতিযোগিতা করবে, এমনকি মাঝে মাঝে দুই দলের মধ্যে বেশ একটা মারামারি হবে, ভালো বিবাদ সংঘাতও তৈরি হতে পারে। কিন্তু সেটা একটা যেহেতু ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে চলছে, সেটার মীমাংসার একটা পথ কিন্তু ওই সিস্টেমই বাতলে দেয়। নির্বাচন আছে, অন্যান্য বিভিন্ন বিষয় আছে, কিন্তু আমরা কিন্তু কোনো সিস্টেমের মধ্যে ছিলাম না। আমরা একটা সিস্টেমে ছিলাম যেখানে একটা সরকার সবাইকে রাজনৈতিক ব্যবস্থার বাইরে ছুড়ে ফেলে দিয়েছিল। আমরা সেই সিস্টেমটা বদলাতে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করার প্রক্রিয়ায় আছি। নির্মিত হওয়ার আগেই যদি আমরা এত বেশি ইনফাইট করি, তাহলে আবার কিন্তু এই নির্মাণ প্রক্রিয়াটা ব্যাহত হতে পারে, পতিত ফ্যাসিস্টরা সুবিধা নিতে পারে। সেই কারণে আমাদের দিক থেকে আমরা কিন্তু অগাস্ট মাসে, গত অগাস্ট থেকে বলে যাচ্ছি, এই অগাস্টে আসলো যে ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষা করতে হবে, তার অধীনেই প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা রাখতে হবে, অ্যাটলিস্ট আপ টু ডেমোক্রেটিক ট্রানজিশন। এইটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে যে বাংলাদেশে বিচার আমাদের একটা গণতান্ত্রিক যাত্রার জন্য অপরিহার্য। ন্যায় বিচার ছাড়া কোনো রাষ্ট্র দাঁড়াতে পারে না। 2, আমাদের সংস্কারের বিষয়ে একটা ঐকমত্য হচ্ছে, যেগুলো দ্বিমত সেগুলো জনগণ মীমাংসা করবে। এবং এই যে মীমাংসার পথ, জনগণের অংশগ্রহণ, যেটা রিপাবলিকের প্রথম শর্ত, সেই জনগণের অংশগ্রহণ করতে গেলে একটা নির্বাচন লাগবে, আর নাহলে আপনাকে একটা বিপ্লব করতে হবে। তো এখন কেউ যদি বিপ্লব করার অ্যাটেম্প্ট না নিতে পারে, কিন্তু এই মুহূর্তে সকলে মিলে আমরা যেটার অ্যাটেম্প্ট নিয়েছি সেটা হচ্ছে ইলেকশন। নির্বাচন সংস্কার সম্পন্ন করার জন্য অত্যন্ত অপরিহার্য, একে অপরের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। কাজেই যৌক্তিক সময় একটা নির্বাচন হওয়া দরকার সংস্কারের প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য। এইটা না একটা জাতীয় স্বার্থের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সবচেয়ে বড় ন্যাশনাল ইন্টারেস্ট বাংলাদেশের সংস্কার এবং নির্বাচন সম্পন্ন করা। এইটাকে ক্ষতিগ্রস্ত করে যে কোনো তৎপরতায় যেই চালাক, বাক্য থেকে শুরু করে বক্তব্য থেকে শুরু করে অ্যাকশনে, সেটা কিন্তু জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে। কাজে আমরা আমাদের দেশের সকল মানুষের এই জায়গাটা বুঝতে হবে, আমাদের অস্তিত্বের জন্য, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সাংস্কৃতিক সমস্ত উত্তরণের জন্য, এবং রাজনৈতিক যে সংকটে এতদিন আমরা নিপতিত ছিলাম, অভ্যুত্থান যেটাকে আমাদেরকে আলগা করে দিয়ে মুক্ত করার পথে আমাদেরকে ঠেলে দিয়েছে, সেটাকে যাতে আমরা একটা যথার্থভাবে এটাকে একটা পরিণতি দিতে পারি, সেই জন্য আমাদের সকলকে এই বিচার, সংস্কার, নির্বাচনের এই একসাথে চলার এই পুরো প্রক্রিয়ায় রোডম্যাপে থাকতে হবে। জোনায়েদ সাকি, সেটা আমরা আপনাকে করতে পারলেই অসংখ্য আমরা আমাদের ধন্যবাদ। শহীদের রক্তের ঋণ কিছুটা হলেও আমরা